হাসছে। অরুণিকা পেছন ফিরে আরাফকে হাসতে দেখে নিজেও হেসে ফেলল। রুহানি অরুণিকাকে হাসতে দেখে ঠোঁট উল্টে বলল, যত তুই এখান থেকে। আর আমার বোন না, ওই বদমাস স্যারটার বোন। এই বলে রুহানি হন হন করে আরাফের সামনে এসে দাঁড়ানোর আগ মুহূর্তেই আবার পা পিছলে গেল। আর এবার সে আরাফের বুকে হুমড়ি খেয়ে পড়ল। আরাফ রুহানির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। রুহানির চোখ মুখ কুঁচকে রেখেছে, কারো স্পর্শ কোমরে অনুভব করতেই চোখ তুলে তাকালো সে। আরাফকে এতটা কাছে পেয়ে কি বলবে ভুলে গেছে সে। অরুণিকা উকি দিয়ে তাদের দুজনকে একসাথে দেখে মুচকি হেসে তাদের পাশ কেটে নেমে পড়ল ছাদ থেকে। অরুণিকার পদধ্বনিতে আরাফের ঘোর কাটল। সে রুহানিকে ভালোভাবে দেখে আবার শব্দ করে হেসে উঠল। আরাফের হাসির শব্দে রুহানির চোখ মুখ কুঁচকে বলল, এভাবে ভ্যাটকাচ্ছেন কেন? আরাফ হাসি থামিয়ে বলল, তুমি যে চিৎপটাং হয়ে পড়লে, এখন আবার আমার উপর ল্যান্ড করেছো? কি শখ টিকটক করার? রুহানি ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরাফকে। আরাফ ঠোঁট কামড়ে হাসতে লাগলো। রুহানি অভিমানী কণ্ঠে বলল, একটা মানুষ যদি ভুলক্রমে পড়ে যায় তাকে সাহায্য করা উচিত। আর আপনি হাসছেন? খুব খারাপ ডাক্তার হবেন আপনি। পেশেন্ট হাত পা ভেঙে আসলে খিকখিক করবেন, কিন্তু এরপরে বুঝবেন মজা। আরাফ বুকে হাত গুজে বলল, কেমন মজা বুঝবো? পেশেন্টের আত্মীয় এভাবে হাসতে দেখলে মেরে একেবারে চেহারা রং পাল্টে দেবে। তখন হাসি হাসি মুখটা কাদো কাদো মুখে রূপ নিবে। আরাফ এখনো মুখ চেপে হাসে। রুহানি সিঁড়ি ঘরে রাখা কাপড়গুলোর দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালো মানুষের কোনো দাম নেই, এবার বুঝো ভ্যাটকানোর ঠেলা। রুহানি টেবিলের উপর থেকে কাপড়গুলো নিয়ে চোখের পলকেই ছাদের মেঝেতে ছুঁড়ে মারল। আরাফকে আটকানোর সময়টাও দিল না। এই দৃশ্য দেখে আরাফ হাঁ করে তাকিয়ে রইল। রুহানি হনহনিয়ে নামতে নামতে বলল, ভালো মানুষ হলে যদি বিনিময়ে অপমানিত হতে হয়, তাহলে খারাপ মানুষ হওয়া ভালো। আরাফ উপরের সিঁড়ি থেকে চেঁচিয়ে বলল। কি করলে তুমি এটা? রুহানি নিচের সিঁড়ি থেকে উপরে তাকিয়ে বলল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনিই তো পড়িয়েছেন নিউটনের গতিসূত্র, সেটাই প্রমাণ করে দেখালাম আপনাকে। আরাফ হাত মুঠো করে দাঁড়িয়ে রইল। রুহানি চোখ খিচে দাঁত গিলিয়ে নেমে পড়ল নিচে। কলিং বেলের শব্দ হতেই অরুণিকা দরজা খুলে দেখল পার্সেল হাতে দাঁড়িয়ে আছে এক আগন্তুক। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, জি, অরুণিকা চৌধুরী আছেন? আমি অরুণিকা। আপনার পার্সেল এসেছে। আমি তো কিছু অর্ডার করিনি। হিমালয় স্যার পাঠিয়েছেন। অরুণিকার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত পার্সেল নিয়ে ঘরে ঢুকে গেল। রুহানি চুল মুছতে মুছতে অরুণিকার সামনে এসে বলল, কি রে ওরু, কে এসেছে? কেউ না। এই বলে অরুণিকা রুমে ঢুকে পার্সেল খুলতে ব্যস্ত হয়ে পড়ল। রুহানিও রুমে ঢুকে তার পাশে বসে পড়ল। অরুণিকা পার্সেল খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো একটি বই। রুহানি ঠোঁট বাঁকিয়ে বলল, এ হে, কেউ না, মিথ্যুক একটা। গিফট টিফও পাচ্ছিস আর আমাকেই বলছিস না? ওই হিমালয় লোকটাই কি দিয়েছে? হ্যাঁ। ভাই, লোকটা প্রতিবারই বই দেয়। আমি হলে তো নিতামই না, একটা শাড়ি দিতে পারতো, নিরামিষ একটা। অরুণিকা বইটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা শুধু বই না, এটা অনুভূতি, আর এই অনুভূতিটা খুব মিষ্টি। রুহানি ভ্রু কুঁচকে বলল, তুই সত্যি করে বলতো, ওই হিমালয়কে ভালোবেসে ফেলেছিস নাকি? না, ভালো তো বাসিনি, কিন্তু ওনার সাথে কথা বলতে খুব ভালো লাগে। অনেক স্পেশাল ফিল করি আমি। মনে হয় খুব কাছের কেউ। প্রায়ই আমার মনের কথাগুলো তার লেখায় খুঁজে পাই। আমি ঠিক যেমন পুরুষ পছন্দ করি, ঠিক তেমন পুরুষ চরিত্র নিয়েই তিনি লেখেন। হিমালয়ের লেখা প্রতিটি পুরুষ চরিত্র আমাকে খুব আকর্ষণ করে। আমি সব চরিত্রের প্রেমে পড়ে যাই। তুই জানিস, আমি একটা উপন্যাস লিখছিলাম, মহাকাল নাম। আমি সেই উপন্যাস পড়ে খুব কেঁদেছি। এত চমৎকার সেই পুরুষ। তো কান্না করার কি আছে? একটা ভুলের কারণে তার প্রেমিকার সাথে বিচ্ছেদ হয়ে যায়। তারপর সেই ভুলের সমাপ্তিও ঘটে, কিন্তু প্রেমিকা মারা যায় কিভাবে? অ্যাক্সিডেন্ট।
ও মাই গড, কি ভয়ঙ্কর, শুনতেই কষ্ট লাগছে। জানিস হিমালয় আজ পর্যন্ত একটাও হ্যাপি এন্ডিং স্টোরি লেখেনি, সবগুলোই ট্র্যাজেডি। তবুও আমি ওনার ভক্ত। আচ্ছা, এটাও কি উপন্যাস? অরুণিকা পাতা উল্টে বলল, মনে হচ্ছে কবিতা। উনি কবিতাও লেখে? লিখতো না, ইদানিং হয়তো লিখছে। হয়তো এটাই ওনার প্রথম কবিতার বই। আমাকে হয়তো সৌজন্য কপি দিয়েছে। আচ্ছা তুই যা। রুহানি চোখ মুখ কুঁচকে বলল। ওকে, পর তুই হিমালয়ের কবিতা। রুহানি চলে যেতেই অরুণিকা দরজা আটকে দিল। এরপর বই হাতে নিয়ে মুস্কি হাসল। বইয়ের নাম ঘৃণী। বেশ ভিন্ন ধর্মী এই নাম। অরুণিকা এবার বইটির প্রথম 4 পাতা উল্টে দেখল। বইয়ে ছাপানো প্রথম 4টি কবিতা সে আগেও পড়েছে। অরুণিকা এবার পঞ্চম পাতা উল্টাতেই চমকে উঠল। খালি পৃষ্ঠায় একটি চিরকুট ভাঁজ করে বেঁধে রাখা হয়েছে। অরুণিকা চিরকুটটি হাতে নিয়ে পড়তে লাগলো। সেখানে লেখা, প্রিয় হৃদি, বইটি শুধু আপনার জন্য। এখানে সব কবিতাও আমি আপনাকে নিয়েই লিখেছি। কেন লিখেছি এর উত্তর নেই। এই বইয়ের প্রথম 4টি কবিতা হয়তো আপনার চেনা পরিচিত, তবে অচেনা আরও 11টি পাবেন। তবে আমার অনুরোধ, কবিতাগুলো একদিনে পড়বেন না। আমি চাই প্রতি মঙ্গলবার ভোরে এই বই হাতে আপনি ছাদে উঠবেন আর চোখ বন্ধ করে স্নিগ্ধ হাওয়া অনুভব করবেন। নিজের মনে জমে থাকা আক্ষেপ নিঃশ্বাসের সাথে বেরিয়ে গেলেই আপনি বই খুলে একটি কবিতা পড়বেন। এরপর কিছুক্ষণ হেঁটে বাসায় এসে আয়নায় নিজেকে দেখবেন। আমার অনুরোধটি রাখবেন কিন্তু। আজ আর পাতা উল্টাবেন না। আমি আপনাকে খুব বিশ্বাস করি দিদি। আমি জানি আপনি বিশ্বাস ভাঙবেন না। আপনি আমার এই অনুরোধ অবশ্যই রাখবেন। আমি আপনার সাথে একবার দেখা করতে চাই। কাল যদি বিকেল 4টায় আপনার দেখা পাই, আমি আপনার অপেক্ষায় থাকব। ঠিকানা আমি ইনবক্সে দিলাম। এই সাক্ষাৎ শুধু আমাদেরই হোক। ইতি হিমালয়। অরুণিকা চিরকুটটি পড়ে বইয়ের পাতায় রেখে দিল। এরপর যত্নের সাথে আলমারিতে তুলে রাখলো সেই বই। এবার ফোন হাতে নিয়ে দেখলো হিমালয়ের মেসেজ এসেছে। হিমালয় ঠিকানা পাঠিয়ে দিয়েছে, যা দেখে চোখ মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠল অরুণিকার। কাল হিমালয়কে দেখবে, এই খুশিতে তার হয়তো আজ ঘুমই আসবে না। অগ্রহায়ণের প্রথম সপ্তাহ, স্নিগ্ধ শীতল সমীরণ বয়ে চলেছে নদী পাড়ে। অরুণিকা সাদা শাড়ি পরে এসেছে। হিমালয় তাকে বলেছিল সাদা শাড়ি পরে আসতে, তাই রুহানের সাহায্যে এই শাড়ি পরেছে সে। হাতের লাল চুড়ি, কপালে ছোট্ট একটি লাল টিপ লাগিয়েছে। অনেকক্ষণ হয়ে গেল একটি বেঞ্চে বসে নদীর স্রোত দেখছে অরুণিকা। আবার একটু পরপর ফোনে সময় দেখছে সে। হিমালয় কি আসবেন না? এসব ভাবতে ভাবতেই কারো পদধ্বনি কানে আসতেই থমকে গেল অরুণিকা। হৃদস্পন্দন তীব্র হচ্ছে তার। বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস ছাড়ল সে। এমন অস্থির কেন লাগছে সে নিজেই বুঝতে পারছে না। হঠাৎ পাশে কারো অস্তিত্ব অনুভব করল অরুণিকা। সে হাতের দিকে তাকিয়ে আছে আর বেশ বুঝতে পারছে তার পাশে কেউ বসে আছে। এও বুঝতে পারছে না মানুষটির মুখ হেলমেট দিয়ে ঢাকা। হঠাৎ পাশের মানুষটি একটি চিরকুট এগিয়ে দিল। অরুণিকার সামনে দৃশ্যমান হলো সাদা গ্লাভস বন্ধী হাত, যেই হাতের মুঠোয় একটি চিরকুট। অরুণিকা চিরকুটটি হাতে নিল, খুলে দেখল সেখানে লেখা, আপনাকে খুব সুন্দর লাগছে দিদি। অরুণিকা এবার পাশ ফিরে তাকালো। তার পাশে বসা মানুষটি হিমালয়। মাথায় সাদা হেলমেট, হেলমেটের গ্লাসটি কালো। পরনে সাদা জ্যাকেট, সাদা ট্রাউজার আর সাদা গ্লাভস, এমনকি পায়ের জুতো জোড়াও সাদা। অরুণিকা বলল, আপনার বোধহয় পছন্দের রং সাদা। হিমালয় মাথা নাড়ল। কলম বের করে কিছু একটা লিখে অরুণিকার দিকে এগিয়ে দিল। অরুণিকা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে হিমালয়ের দিকে। হিমালয় চিরকুট এগিয়ে দিতেই অরুণিকা বলল, মুখে বলছেন না যে? হিমালয় আবার কিছু একটা লিখতে লাগলো। অরুণিকা ততক্ষণে আগের চিরকুটটি পড়ে নিল। সেখানে লেখা, আমার কোনো পছন্দ নেই, তবে সাদা পবিত্রতার প্রতীক। আপনি আমার কাছে স্নিগ্ধ পবিত্র একজন, এজন্যই সাদা পরে আসতে বলেছিলাম। এবার অরুণিকার দিকে দ্বিতীয় চিরকুট এগিয়ে দিল হিমালয়। সেখানে লেখা, আপনি বোধহয় ভুলে গেছেন, আমি আপনাকে বলেছি হিমালয়ের কণ্ঠ নিষ্প্রাণ। অরুণিকা মাথা নেড়ে বলল, আমি জানি আপনি কথা বলতে পারেন, তবুও হয়তো ইচ্ছে করে ধোঁয়াশা করছেন। সমস্যা নেই, আমি না হয় আজ আপনার লিখিত
ভাষার প্রাণ হই। হিমালয় অরুণিকার দিকে ঘুরে বসলো। অরুণিকা বলল। চেহারা দেখাবেন না? হিমালয় না সূচক মাথা নাড়ল। অরুণিকা বলল। কেন? হিমালয় লিখল। আপনার সামনে আসার সেই বিশেষ দিনটি আজ নয়। আমি সেই বিশেষ দিনটির অপেক্ষায় থাকব। দুজনের মধ্যে বিরাজ করল বেশ খানিকটা সময় নীরবতা। হিমালয় এক দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা ইতস্তত বোধ করছে। হিমালয় নিজের গ্লাভসবন্দি হাত এগিয়ে দিয়ে ইশারায় বলল তার হাত ধরতে। অরুণিকা কিছুক্ষণ তাকিয়ে রইল হিমালয়ের দিকে, পরক্ষণে কিছুটা দূরত্ব রেখে বলল। সরি, আমি আপনার হাত ধরতে পারবো না। হিমালয় তাকিয়ে রইল অরুণিকার দিকে। অরুণিকার মাথায় রুহানির কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। রুহানি বলেছিল আহনাফের ব্যাপারে যাতে হিমালয়কে সব জানিয়ে দেয়, নয়তো হিমালয় যদি তাকে ভালোবেসে ফেলে বেশ কষ্ট পেতে হবে মানুষটিকে। কিন্তু হুট করে বলে ফেলল কেমন বেমানান দেখায়। অরুণিকা কিছুক্ষণ নীরব থেকে কিছু একটা ভেবে নিজের মনকে শক্ত করে পাশ ফিরে বলল। আপনাকে আমার অতীত সম্পর্কে একটা কথা বলার আছে। আপনার লেখা আমার কেন এত ভালো লাগে জানেন? কারণ আমার জীবনে এমন সুপুরুষের ভীষণ অভাব। আপনি হয়তো ভাববেন সময় তো এখনো আছে, সুপুরুষ হয়তো আমি একদিন না একদিন পেয়েই যাব, কিন্তু আমার ভাগ্য ভালো না। আমার সাথে আমার ভাগ্যই পরিহাস করে বসেছে। হিমালয় লিখে বলল। কি হয়েছে? আমি হাত এগিয়ে দিয়েছি বলে কি খুব রাগ করেছেন? না না না, কেন রাগ করব? আমাদের প্রথম দেখা, এভাবে হাত ধরতে ইতস্তত বোধ হওয়াটা কি স্বাভাবিক নয়? আর আমি শুধুই আপনার ভক্ত, তাই ব্যাপারটা ভীষণ দৃষ্টিকটুও দেখায়। হিমালয় লিখল। আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। লেখাটা পড়ে অস্থির লাগলো অরুণিকার। ব্যস্ত কণ্ঠে বলল। আমি আমার গল্পটা শোনাতে চাই। হিমালয় মাথা নেড়ে বলল সে শুনবে। অরুণিকার সামনে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল। ছোট করেই বলি, 13 বছর বয়সে এক শীতের রাতে ঘটা অপ্রত্যাশিত ভুল বোঝাবুঝির দরুন আমার বিয়ে হয়ে যায় আমার এক কাজিনের সাথে। আহনাফ নাম তার। শুরুতে আমার তাকে পছন্দ ছিল না, তার জন্য আমি বেশ বকা খেতাম। সেই বিয়েতে পরিবারের কারোর সম্মতিও ছিল না। এ অনেক লম্বা কাহিনী, অত বাড়িয়ে লাভ নেই। সংক্ষেপেই বলি, আমার দাদি প্রথম সম্পর্কটি মেনে নিয়েছিলেন। তিনি রোজ আমাকে স্বামী ভক্তির জ্ঞান দিতেন, আর ধীরে ধীরে আমি আহনাফের প্রতি আগ্রহী হয়ে উঠি। 15 বছর বয়সে আমার প্রথম প্রেমিক পুরুষ হয়ে ওঠে সেই মানুষটি। এরপর একদিন একটা অ্যাক্সিডেন্ট, আমার বাবা মা মারা যায়, আর সেই মানুষটি একমাত্র আমার পাশে ছিল, আমাকে আগলে রেখেছিল। আমি চোখ বন্ধ করে সেই মানুষটিকে বিশ্বাস করতে শুরু করি। আমার প্রেম, আমার প্রথম ভালোবাসায় রূপ নেয়ার আগেই সেই মানুষটি আমাকে বাজেভাবে ঠকায়। এখন 6 বছর হয়ে গেছে আমি আমার মামার বাসায় থাকি। আহনাফ আমাদের ইউনিভার্সিটির লেকচারার, বলা যায় এখন আমার স্যার। 5 বছর পর যখন আমাদের দেখা হয় তখনও আঘাত কম করেনি সে। 16 বছর বয়সে পাওয়া আঘাতে অভিমান করেছিলাম, এবারের আঘাতে ঘৃণা সৃষ্টি হয়ে গেল। আমার আহনাফের সাথে সম্পর্ক রাখার কোনো ইচ্ছা নেই। আমার মনে মারাত্মক আঘাত করেছে সে। আমি আর বিশ্বাস করতে পারবো না তাকে। আর অবিশ্বাস নিয়ে সম্পর্কে থাকা যায় না, শুধু টেনে নিয়ে যাওয়া হয়। আমার দম বন্ধ হয়ে আসে ওই বাড়িতে। আহনাফের পাশে থাকলে আমি শান্তি পাই না, কিন্তু সে আমাকে ছাড়ছে না, জোর করে নিজের সাথে ধরে রেখেছে। অরুণিকা এই বলে হিমালয়ের দিকে তাকালো। হিমালয় সামনে তাকিয়ে আছে। অরুণিকা বলল। আমার গল্পটা সত্য, আপনি আমার প্রিয় লেখক। আমার এই গল্প যদি আপনার উপন্যাসের পাতায় ওঠে আমি খুব খুশি হব। তবে এবার গল্পের পুরুষ চরিত্রটির প্রতি তীব্র ঘৃণা হবে আমার। হিমালয় বেশ খানিকক্ষণ নীরব থেকে লিখল। আপনি যদি সেই মানুষটিকে ভালো না বাসেন তাহলে আপনাকে সেই সম্পর্কে বেঁধে রাখার কোনো অধিকার নেই তার। হ্যাঁ জানি, কিন্তু আইনগত সম্পর্ক ভাঙার অনেক নিয়ম আছে। হিমালয় লিখল। আপনি কি করবেন সামনে? আপনাদের ভবিষ্যৎ? আমি থাকবো না সেই সম্পর্কে। পড়াশোনা শেষ হলে একটা চাকরি নিব, এরপর ডিভোর্স লয়ার ঠিক করে বের হয়ে আসব সেই সম্পর্ক থেকে। হিমালয় কিছুক্ষণ নীরব থেকে লিখল।
যদি সে নিজেকে শুধরে নেয়, ধরুন আপনার পছন্দের সেই সুপুরুষ হতে পেরেছে। অরুণিকা ক্ষীণ হেসে বলল, সম্ভব না, কারণ ওর মধ্যে হিংস্রতা দেখেছি আমি। একটা মানুষ হিংস্র আর তার সাথে সারা জীবন সংসার করা অনেক কষ্টকর। অনেকবার সে আমার উপর আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আমার মনে হয় না সে কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে। আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছিল সে। কিছু সপ্তাহ আগে বাড়িতে গিয়েছিলাম একটা বিয়েতে, সেখানেই ক্ষমা চেয়েছিল। এরপর আবার সেই হিংস্রতা, তারপর আবার ক্ষমা চাইলো। আমি জানি এবারও কিছু না কিছু করবে। সে একদম উগ্র, একরোখা মানুষ। হিমালয় আবার লিখল। আপনি কি সত্যি তাকে ছেড়ে দেবেন? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। হিমালয় লিখল, তাহলে তো আমরা বন্ধুই আছি। ভবিষ্যৎ নিয়ে না হয় পরে ভাববো। আচ্ছা, আপনি কি আমাকে বিশ্বাস করেন? অরুণিকা হেসে বলল, জানি না, হয়তো বিশ্বাস করি, তাই তো এখানে এসেছি। হিমালয় মাথা নাড়ল। তার প্রতিক্রিয়া বোঝা গেল না। তাদের নীরব কথোপকথনের মাঝেই সন্ধ্যা নামল। অরুণিকা উঠে দাঁড়িয়ে বলল, বেশি অন্ধকার হয়ে গেলে সমস্যা, চলুন ফেরা যাক। হিমালয় অরুণিকার সাথে উঠে দাঁড়াল। তারা হেঁটে হিমালয়ের মোটর সাইকেল অবধি গেল। সাদা মোটর সাইকেলে উঠে অরুণিকাকে ইশারায় বসতে বলল সে। অরুণিকা মাথা নেড়ে বলল, আমার একটা কাজ আছে। হিমালয় ইশারায় অনেক জোর করলো, কিন্তু অরুণিকা উঠল না। শেষমেশ বাধ্য হয়ে অরুণিকাকে রেখে চলে গেল হিমালয়। হিমালয় চলে যাওয়ার পর অরুণিকা গোধূলি আকাশের দিকে তাকিয়ে প্রশান্তির শ্বাস ছাড়ল। আজ তার মনের সব কথা বলে দিতে পেরেছে সে হিমালয়কে। এবার আর হিমালয়কে ঠকানোর কোনো প্রশ্নই উঠবে না। এরপরও যদি হিমালয় তার সাথে বন্ধুত্ব রাখতে চায়, তবে কোনো আপত্তি নেই তার। আধার নেমেছে ধরায়। মৃদুমন্দ হাওয়ায় শরীর কাঁপছে অরুণিকার। আজ চাইলে সে হিমালয়ের সাথে যেতে পারত, কিন্তু সংকোচবোধ থেকেই উঠল না তার মোটর সাইকেলের পেছনে। এখন গাড়ি রিক্সা কোনোটাই পাচ্ছে না অরুণিকা। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ একটি মোটর সাইকেল এসে থামলো তার সামনে। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো হেলমেট পরা মানুষটির দিকে। গ্লাস তুলে দিতেই অরুণিকা বলল, আপনি আবার আপনি? সিনিয়র বলে কথা। ইমান হেসে বলল। এখানে কি করছো? অরুণিকা হালকা হেসে উত্তর দিল। একটু হাঁটতে বের হয়েছিলাম। ইমান রহস্যের সুরে বলল। আচ্ছা, অরুণিকা স্মিত হেসে বলল, জি। চলো তোমাকে বাসায় নামিয়ে দেই। না না না, ব্যস্ত সুরে বলল অরুণিকা। তা কেউ আসবে নাকি? বলেই ইমান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অরুণিকা মাথা নেড়ে বলল, না, তো দেখি গাড়ি পাই কিনা। গাড়ির জন্য কেন অপেক্ষা করতে হচ্ছে, যেখানে ড্রাইভার স্বয়ং হাজির? অরুণিকা ভ্রু কুঁচকে বলল। ফ্লার্ট করছেন আমার সাথে? ইমান মাথা নামিয়ে হাসলো, এরপর হাত এগিয়ে দিয়ে বলল। চলো। অরুণিকা আর কথা না বাড়িয়ে মোটর সাইকেলের পেছনে উঠে বসতেই ইমান হেলমেট তুলে সামনের দর্পণে চোখ রাখলো। একটু বেঁকে আছে সেই আয়না। অরুণিকাকে ভালোভাবে দেখার জন্য আয়নাটি সোজা করে দিয়ে বলল, তো আজ শাড়ি পরলে যে, আজ কি কোনো বিশেষ দিন? অরুণিকা ভ্রু কুঁচকে বলল, শাড়ি পরার জন্য কি কোনো বিশেষ দিন প্রয়োজন? তুমি তো ওয়েস্টার্ন খুব পছন্দ করো, প্রায়শই ওয়েস্টার্ন পরো। শাড়ি পরলে তাই ভয় পেয়ে যাই। অরুণিকা অবাক কণ্ঠে বলল। ভয় পাওয়ার কি আছে? ইমান মৃদু হেসে বলল, বুঝবে না তুমি। সিরিয়াসলি, না বোঝার কি আছে? ভয় কেন পাবেন সেটা সোজা সাপটা বলে ফেলুন। কোনো অনুষ্ঠান ছাড়া মেয়েরা শাড়ি পরে না। আজ তো কোনো অনুষ্ঠানও নেই। আর তুমি যেখানে খুব একটা শাড়ি পরোই না, সেখানে আজ অবেলায় পরেছো, দ্যাট মিন্স প্রেম টেম করছো, তাই না? মানে কারো সাথে দেখা করতে এসেছো? অরুণিকা চোখ মুখ কুঁচকে বলল, না, তবে এই শাড়ি আর টিপ পরার কারণ? আমার ইচ্ছে হয়েছে তাই। আর এটার সাথে ভয়ের কি সম্পর্ক? আমি তোমাকে পটানোর আগেই যদি তুমি অন্য কারো উপর পটে যাও, মনে মনে দুঃখ তো পাবই, তাই ভয়ে আছি।
অর্ণিকা শক্ত কণ্ঠে বলল, মজা করছেন?